Money, the Institute of Bankers, Bangladesh, IBB, 7 Banking Examination, GIBB, Principle of Economics, সব এই বিষয়ে আসলে প্রশ্নের সমাধান করতে হচ্ছে। সপ্তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের অর্থনীতি বা বলি প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর কোর্স এবং আহ অঙ্ক যেটা আমাদের হচ্ছে ধারণার উপর ভিত্তি করে অঙ্ক তৈরি করা। আমরা যদি প্রশ্নটা করি তখন আমরা দেখতে পারবো যে কি চাইছে, এই কিছু প্রশ্ন চাওয়ার উপরে বা নির্ভর দিলে বা একটা উপস্থাপনা করা হবে। তার উপরে আমরা যেমন কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং or loss of the person, এই একজন ব্যক্তির অ্যাকাউন্টিং বা হিসাব রক্ষণ মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ধারিত। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ইকোনমিক প্রফিট অর লস, একটা হচ্ছে অর্থনীতি, একটা হচ্ছে হিসাব রক্ষণ মুনাফা, একটা হচ্ছে অর্থনৈতিক মুনাফা বা ক্ষতির পরিমাণ একজন ব্যক্তির নির্ণয় করতে হচ্ছে। একজন ব্যবসা করতে পারে, চাকরি চাইলে দু ধরনের হিসাব দেবেন বা সাধারণত নির্ভর হচ্ছে হিসাব রক্ষণ মুনাফা অথবা ক্ষতি আর অর্থনৈতিক মুনাফা ক্ষতির পরিমাণ। তার আগে আমাদের জানতে হবে যে হিসাব রক্ষণ যেমন এই জায়গায় ছোটভাবে বললে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি যে হিসাব রক্ষণ মুনাফা বা অ্যাকাউন্টিং শুধুমাত্র রাজস্ব থেকে সুস্পষ্ট ব্যয়, যেমন বেতন ভাড়া কষ্ট প্রোডাকশন, এই এগুলো বাদ দেওয়া হবে। কোন জায়গা থেকে রাজস্ব, রাজস্ব জায়গায় রাজস্ব রেভিনিউ হিসেবে ব্যবহার হবে, অথবা আমরা বিক্রয় মূল্য বলি, ঠিক বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, বেতন, মজুরি, এগুলো শ্রমিকের প্রশাসনিক ব্যয়, বিক্রয় সংক্রান্ত যা যা আছে এগুলো আমরা বাদ দিয়ে দেবো। তারপর আমরা অ্যাকাউন্টিং দেখলাম। অন্যদিকে অর্থনৈতিক মুনাফা ইকোনমিক রাজস্ব থেকে সুস্পষ্ট ব্যয়ের পাশাপাশি সুযোগ ব্যয় অন্তর্নিহিত ব্যয় বা ইমপ্লিসিট কস্ট অপরচুনিটি কস্ট বাদ। অর্থাৎ আমি যদি ব্যবসা করি, ব্যবসা করার পরে আমি হয়তো একটা চাকরি করতে পারতাম, চাকরির জন্য যে বেতন পাচ্ছি, চাকরির জন্য যে বেতন পাবো ওই টাকাটা 2,000 হয়ে যাবে, 20,000। যেই বেতনটা আমি পাবো ঋণে আমি যদি একটা বেতন তো আমাকে 20,000 টাকা, তো আপনি ব্যবসা করেন অনেক কারণ আছে, চাকরিটা করে ব্যবসাটা চাকরিটা করতে পারছে। ওই চাকরির পরিবর্তে হলো আমার এই ব্যবসার জন্য যে মূলধন খরচ ওগুলো চাকরি করে, তাহলে আবার আমি ব্যবসা করলাম, তাহলে ওই চাকরি থেকে যে একটা আয় আসছে তাতে একটা পরিবর্তে গ্রহণটা গ্রহণ করলে একটা ওটার জন্য যে আমার যে খরচটা হবে এটা যদি আমি বাদ দিয়ে দিই, আয়টা হবে এটা যদি আমি না পাই, তাহলে এটা কি সুযোগ নেই। সেই জিনিসটাই জায়গায় বলা হচ্ছে যে রাজস্ব ব্যয়, রাজস্ব থেকে সুস্পষ্ট ব্যয়ের পাশাপাশি সুযোগ ব্যয় বা অন্তর্নিহিত ব্যয় বাদ দিয়ে দেয় হিসাব রক্ষণ মুনাফা সাধারণত বেশি হয়। কারণ ওই সুযোগ বেটা যে আমি ব্যবসা করার কারণে চাকরি করতে পারি না, চাকরির যে আয়টা ছিল ওইটা তো আর আমি আহ হিসাব রক্ষণ মুনাফায় আনবো না, কারণ অদৃশ্য খরচ তো হিসাব বিজ্ঞানে আনবে না। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে অদৃশ্য খরচটা আমরা হিসাব করে থাকি, অন্তর্ভুক্ত করে থাকি। সেই ক্ষেত্রে তাহলে চাকরির থেকে যে আমি 5,000 বা 20,000 টাকা যে বেতন পাবো, ওই টাকাটাও আমাদের অর্থনীতিবিদে বা অর্থনীতির ভাবে হিসাব করতে গেলে অন্তর্ভুক্ত করতে হবে। হিসাব রক্ষণ মুনাফা সাধারণত বেশি হয় এই কারণে যদি আমার খরচ কম থাকে তাহলে মুনাফা বেশি হয়। অর্থনীতি বেশি হলে তাহলে
হিসাব রক্ষণ মুনাফায় সুদ পকেট থেকে চলে যাওয়া টাকার হিসাব করে। অর্থনৈতিক মুনাফা পকেট থেকে চলে যাওয়া টাকার সাথে যা পেতে পারতেন বা যা পেলেন না তা হিসাব দিয়ে বললাম আমি আজকে ব্যবসা করলাম, ব্যবসা করার কারণে চাকরি করতে পারি না, চাকরির বেতনটা আমি আর পাবো না। কিন্তু সেই ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দৃশ্যমান খরচ আমার যে যে খরচগুলো দেখাবে ওটি আমরা হিসাব করে মুনাফা নির্ণয় করবো। কিন্তু অর্থনৈতিক খরচ বা হিসাব যদি করতে চাই তখন আমাদের কি করতে হবে, যে ওই যে একজন লোক চাকরি করে যে ইনকামটা করতে পারতো তাও দৃশ্যমান খরচের সাথে যোগ করে অর্থনৈতিক খরচ পরিমাণ নির্ণয় করে তারপরে রেভিনিউ থেকে বাদ দিয়ে অর্থনৈতিক খরচ বা প্রফিট বা লস এই হচ্ছে মূল বিষয়। শেষ কথা হলো যে দৃশ্যমান খরচের সাথে মোট রেভিনিউ থেকে বা মোট রাজস্ব থেকে বা মোট বিক্রয় মূল্য থেকে দৃশ্যমান খরচ বাদ দিলে দৃশ্যমান খরচ কস্ট অফ প্রোডাকশন বা ক্রয় মূল্য ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ বেতন ভাড়া প্রশাসন সকল কিছু বাদ দিলে আমরা এখন অলমোস্ট। আর মোট রাজস্ব থেকে আমরা দৃশ্যমান খরচের সাথে অদৃশ্যমান খরচ অন্তর্ভুক্ত করার পরে যদি আমাদের মোট রাজস্ব বড় হয় তাহলে আমরা পাবো হচ্ছে লাভ। আর যদি মোট রাজস্ব কম হয় তাহলে আমরা পাবো ক্ষতি করে। আর অদৃশ্যমান খরচ হচ্ছে কোনটা? অদৃশ্যমান খরচ হচ্ছে যদি একজন ব্যক্তি ব্যবসা করে, ব্যবসার পরিবর্তে সে চাকরি করে, চাকরি করার সময় যে বেতনটা হয়তো ব্যবসা করার ক্ষেত্রে সেই বেতন সে পাবে। এই কারণে ওই চাকরির বেতনটাও হচ্ছে এই হিসাব রক্ষণের মুনাফা বা কষ্টের সাথে যোগ করে তাদের সাথে দিয়ে নির্ণয় করে। যাই হোক, এই হচ্ছে ব্যাখ্যা। আমরা এখন প্রশ্নটা একটু করি। The person quit his job to start his own business. In job, he earned টাকা 20,000 per month. সে একটা জব যদি করে তাহলে প্রতি মাসে 20,000 টাকা বেতন পাবে। In the first year of the running the business, সে একটা ব্যবসা প্রথম বছরে পরিচালনা করছে বা চালিয়েছে। He earned revenue of টাকা 7,50,000, অর্থাৎ সে 7,50,000 টাকা রেভিনিউ করছে প্রথম বছর ব্যবসা করে। টু জেনারেট রেভিনিউ, এই টাকাটা আয় করতে এই ইনকার কস্ট অফ প্রোডাকশন 3 লাখ, এর জন্য সে কস্ট অফ প্রোডাকশন বা ব্যয় হিসেবে 3 লক্ষ টাকা ব্যয় হয়েছে। রেন্ট পারপাস বা ভাড়া সংক্রান্ত গেছে 1 লক্ষ টাকা। ওয়েজেস 1.5 লক্ষ টাকা, মানে 1,50,000। কনসিডার দ্য ইনফরমেশন অ্যাবাউট ইনফরমেশন, আমরা পরের তথ্যগুলো বিবেচনা করে নিচের তথ্যের বা প্রশ্নগুলো উত্তর দিই। হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং প্রফিট or loss of the person? ওই ব্যক্তির অ্যাকাউন্টিং প্রফিট বা লস কত হয়েছে তা নির্ণয় করতে বলছে। হোয়াট ইজ দ্য ইকোনমিক প্রফিট অর লস অফ দ্য পার্সন? ওই ব্যক্তির অর্থনৈতিক মুনাফা বা ক্ষতি কত। তাহলে আমরা আগে ব্যাখ্যা জেনে গেছি। সেই হিসাবে দৃশ্যমান খরচ কোনটা? দৃশ্যমান খরচ হবে ওই প্রফিটটা বা রেভিনিউটা জেনারেট করতে যতগুলো খরচ এর মধ্যে আছে কি কস্ট অফ প্রোডাকশন, রেন্ট, ওয়েজেস। তাহলে আমরা অঙ্কের সমাধানে যাই। অ্যাকাউন্টিং প্রফিট, অ্যাকাউন্টিং প্রফিট কনসিডার অনলি এক্সপ্লিসিট আউট অফ প্রফিট কস্ট। আমরা যেটা বললাম যে পকেট থেকে যে টাকাটা যাবে বা আসার কথা ছিল ওইটা আমরা এই জায়গায় অন্তর্ভুক্ত করবো। সেই ক্ষেত্রে রেভিনিউ হিসেবে আমরা কত পাবো? অঙ্কে দেওয়া আছে 7,50,000 টাকা রেভিনিউ হিসেবে পেলাম। এক্সপ্লিসিট কস্ট বা বহির ব্যয় হিসাবে যেটা আসবে বা সুস্পষ্ট ব্যয় হিসেবে যেটা আসবে তা হচ্ছে প্রোডাকশন কস্ট। কত আছে? 7 লাখ, সরি, প্রোডাকশন কস্ট 3 লাখ, প্রোডাকশন কস্ট 3 লাখ, 3 লাখ টাকা। তারপরে আসবে রেন্ট 1 লাখ টাকা, ওয়েজেস 1,50,000 টাকা। এই তিনটা যোগ করবো, যোগ করে আমরা পাচ্ছি কত?
3 লাখ, 1 লাখ, 1,50,000 ইকুয়াল 5,50,000। তাহলে আমরা রেভিনিউ থেকে কি আমাদের সূত্র ছিল যে অ্যাকাউন্টিং প্রফিট ইকুয়াল রেভিনিউ মাইনাস এক্সপ্লিসিট কস্ট। তাহলে আমাদের রেভিনিউ ছিল কত? 7,50,000 মাইনাস 5,50,000 ইকুয়াল 2 লাখ। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং প্রফিট। কিন্তু আমাদের ইকোনমিক প্রফিট নির্ণয় করতে গেলে কি লাগবে? এর সাথে এক্সপ্লিসিট খরচের সাথে বা দৃশ্যমান খরচের সাথে আমাদের ইমপ্লিসিট বা অপরচুনিটি কস্ট এটাকে যুক্ত করতে হবে। ইকোনমিক প্রফিট ইনক্লুডস বোথ এক্সপ্লিসিট কস্ট প্লাস ইমপ্লিসিট কস্ট, অর্থাৎ ইমপ্লিসিট কস্ট বা অপরচুনিটি কস্ট পড়া। ওকে, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে প্রশ্ন দেওয়া আছে হি আর্ন টাকা 20,000 পার মান্থ, প্রতি মাসে। আমরা যেহেতু 1 বছরের খরচ করে অঙ্ক করতে যাচ্ছি, সেক্ষেত্রে সে প্রতি মাসে যদি 20,000 টাকা করে পেয়ে থাকে, তাহলে 1 বছরের জন্য সে পাবে হচ্ছে কত? 1 বছরের জন্য সে পাবে হচ্ছে 20,000 ইন্টু 12 দিয়ে করে। সেই ক্ষেত্রে আমাদের ইমপ্লিসিট কস্ট কত আসতেছে? 20,000 ইকুয়াল 2,40,000। এখন আমাদের আসে টোটাল ইকোনমিক কস্ট। এক্সপ্লিসিট কস্ট ছিল 5,50,000, তার সাথে যুক্ত হবে 2,40,000 ইকুয়াল 7,90,000 টাকা। তাহলে আমাদের ইকোনমিক প্রফিটের সূত্রটা কি? রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল কস্টের অন্তর্ভুক্ত এক্সপ্লিসিট কস্ট, ইমপ্লিসিট কস্ট। ঠিক আছে, তাহলে আমাদের রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, রেভিনিউ হচ্ছে কত? 7,50,000, আর আমাদের টোটাল কস্ট হচ্ছে 7,90,000। তাহলে আমাদের লস হচ্ছে কত? যেহেতু রেভিনিউটা ছোট, টোটাল কস্ট বড়, এক্ষেত্রে আমাদের লস হচ্ছে -40,000 টাকা লস হচ্ছে প্রতি বছরে। আর আমরা ফাইনাল রেজাল্টটা এইভাবে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে দেবো, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আলাদা করে, যে অ্যাকাউন্টিং প্রফিট 2 লাখ টাকা, ইকোনমিক প্রফিট, প্রফিট তো হয়নি, লস 40,000 টাকা। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে বেকার সাইফুল আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত ব্যাংকিং ডিপ্লোমা, ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এবং ইসলামিক ব্যাংকিং ডিপ্লোমা সংক্রান্ত সকল প্রশ্নের সমাধান, ক্লাস এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ক্লাসগুলোতে পাবেন। ধন্যবাদ।